তখনই ইমসোলের ভবিষ্যতের ঘটনা মনে পড়ে, যেখানে সিওন একটা ইন্টারভিউয়ে বলেছিল সে শোল্ডার ইনজুরি নিয়েই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। কিন্তু প্রতিযোগিতার সময় সে তার ইনজুরিতে আঘাত পায় আর তার লাইফে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এর ফলে তার সুইমিং ক্যারিয়ার এক সময়ের জন্য থেমে যায়। এই ঘটনা মনে পড়তেই ইমসোল সে ভাবে যে করেই হোক সিওনকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। তাই দৌড়ে সিওনের কাছে চলে যায় আর বলে, তুমি যদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করো তবে তোমার বড় ধরনের ইনজুরি হতে পারে। এটার জন্য তোমার সুইমিং ক্যারিয়ার একেবারে শেষ হয়ে যেতে পারে। তবে তার কথা সিওন শুনতে পায় না এবং যখন সে ভবিষ্যতের কথা বলতে শুরু করে চারপাশে সব কিছু স্থির হয়ে যায়। আর সে তার ফোনে কথাগুলো লিখে তাকে দেখানোর চেষ্টা করলেও সেটাও সিওন দেখতে পায় না। তারপর তার লেখাগুলো মুছে যেতে শুরু করে। সে দেখে তার ফোনে কোনো কিছুই লেখা নেই। সিওন ভাবে ইমসোল তার সাথে মজা নিচ্ছে, তাই সে সেখান থেকে রাগ করে চলে যায়। তারপর সে ক্লাসে বসে ভাবতে থাকে এই টাইম ট্রাভেলের অন্যতম বিষয় হচ্ছে সে কাউকে ভবিষ্যৎ সম্পর্কে কিছুই বলতে পারবে না। এটা নিশ্চিত করার জন্য সে ক্লাসে চিৎকার করে বলে বারাক ওবামাই হবে আমেরিকার নেক্সট প্রেসিডেন্ট। কিন্তু তার এই কথাগুলো কেউ শুনতে পায় না। এবারও চারপাশে সব কিছু স্থির হয়ে যায়। অন্যদিকে সুইমিং পুলে কিম নামের এই ছেলেটি, যে কিনা সিওনের সুইমিং কম্পিটিশনের প্রতিদ্বন্দ্বী। কিম তখন সিওনকে বলে, কিছুদিন আগে তো তোমার শোল্ডার ইনজুরি হয়েছিল, তাই তোমার উচিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ না করা। যদি আবারও এমন কিছু দুর্ঘটনা ঘটে তাহলে তুমি আর কখনো সুইমিং করতে পারবে না। সিওন তাকে বলে, তুমি আমাকে এত তাড়াতাড়ি সুস্থ হতে দেখে ভয় পাচ্ছ? তবে তুমি জেনে রাখো, এবারও তুমি জিততে পারবে না। অন্যদিকে ইমসোলের মা তার ক্যাসেটটি ফিরে না পেয়ে সিওনের বাবার কাছে আসে এবং তাকে বলে, আপনি আমার দোকান থেকে একটি অ্যাডাল্ট মুভির ক্যাসেট ভাড়া করে নিয়েছিলেন, কিন্তু এখনও ফেরত দেওয়ার কোনো নামগন্ধ নেই। তখন তিনি বলে, আমি এই ধরনের মুভি দেখি না, তাহলে এটা নেওয়ার আমার কোনো প্রয়োজনই পড়ে না। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এরপর সিওন যখন তার সাঁতার প্র্যাকটিস শেষ করে রাতে বাসায় ফিরছিল, তখন ইমসোল তার সামনে একজন জ্যোতিষী রূপে চলে আসে। সে তার এই কস্টিউমগুলো তার ভাইয়ের কাছ থেকে নিয়েছে। ইমসোল সিওনকে বলে, আমি একজন জ্যোতিষী। যদি আগামী 1 বছর সুস্থ থাকতে চাও তাহলে তুমি নদী, লেক এবং সুইমিং পুলের কাছে যেতে পারবে না। এই ভবিষ্যৎবাণীর জন্য সিওন খুশি হয়ে তাকে কিছু টাকা দান করে। বাড়িতে ঢুকেই ইমসোল তার মাকে জিজ্ঞেস করে, 35 নম্বর বাড়িতে আসলে কারা থাকে? তার মা বলে, এই বাড়িটা কয়েক মাস আগে একটি ফ্যামিলি ছেড়ে গেছে। তারপর সেখানে একজন বাবা এবং তার ছেলে উঠেছে। বাসায় ফিরে সিওনের ইমসোলের কথাগুলো মনে পড়তে থাকে, তাই সে কোনোভাবেই ঘুমাতে পারছিল না। এজন্য আবারও রাতের বেলা বেরিয়ে পড়ে সাঁতার প্র্যাকটিস করার জন্য। তখন ইমসোল তাদের ব্যালকনি থেকে সিওনকে দেখতে পায়। সুইমিং প্র্যাকটিস শেষ করে সিওন শাওয়ার নিচ্ছিল। এর মধ্যেই তার সুইমিং প্রতিদ্বন্দ্বী কিম তার বন্ধুকে নিয়ে চুপি চুপি সেখানে চলে আসে। তারা মূলত সিওনের লাকি সুইমিং প্যান্টটি চুরি করতে এসেছিল, কারণ সবার ধারণা সিওন এই প্যান্ট পরেই সুইমিং করলে কখনো হারে না। প্যান্টটি চুরি করার সময় তখন ইমসোল সেখানে চলে আসে। তাদের দুজনের মাঝে তখন প্যান্টটা নিয়ে টানাটানি শুরু হয়। এমন সময় সিওনকে আসতে দেখে তারা প্যান্টটি রেখেই পালিয়ে যায়। অপরদিকে সিওন শাওয়ার শেষ করে ফিরে এলে তখন ইমসোল পাশের একটা ঝুড়িতে লুকিয়ে পড়ে। সিওন কাউকে ঝুড়িতে লক্ষ্য করতে সে ঝুড়ি থেকে বেরিয়ে দৌড়াতে থাকে এবং সিওনও তার পিছন পিছন দৌড়াতে থাকে। এর ফলে তারা দুর্ঘটনাক্রমে সুইমিং পুলে পড়ে যায়। সিওন ভাবে ইমসোল হয়তো তার লাকি প্যান্টটা চুরি করার জন্য এসেছে, কিন্তু ইমসোল যখনই সত্যি কথা বলতে যাবে তখনই আবারও সময় থমকে যায়। সিওন আবারও তাকে ভুল বুঝে সেখান থেকে চলে যায়। সেই রাতে সিওনের বাবা খাবার নিয়ে তার রুমে ঢুকলে তিনি বিছানার নিচে একটি সিনেমার ক্যাসেট দেখতে পান। সেটা হাতে নিয়ে তিনি প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ এই অ্যাডাল্ট মুভির ক্যাসেটটি তার নাম করে ইমসোলদের দোকান থেকে নিয়ে আসা হয়েছিল। এদিকে প্র্যাকটিস শেষে বাড়ি ফেরার সময় সিওনের বন্ধু তাকে ফোন করে। সে তার বন্ধুর কাছ থেকে জানতে পারে যে কিম তার লাকি প্যান্টটি চুরি করতে সুইমিং সেন্টারে গিয়েছিল। এটা শুনে সে বুঝতে পারে ইমসোল তাকে সাহায্য করতেই এসেছিল। আর তার সাথে সাথে বৃষ্টিও চলে আসে। সে তখন ভাবে ইমসোলকে একা রেখে আসা তার মোটেও উচিত হয়নি। এদিকে ইমসোল একা বাড়িতে ফেরার সময় ভাবছিল, যখনই সে ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলে চারপাশের সময় এবং সব কিছু স্থির হয়ে যায়। তাই সে যতই চেষ্টা করুক
ভবিষ্যতের কোনো কিছু সে আটকাতে পারবে না। অন্যমনস্ক হয়ে সে এসব ভাবতে ভাবতে সে হঠাৎ অ্যাক্সিডেন্ট করতে যায়। ঠিক তখনই সিওন এসে তাকে বাঁচিয়ে নেয়। সিওন তখন তার কথাগুলো বলতে শুরু করে। স্কুল থেকে আমাদের বাড়ির পথ অনেক দূর হওয়ায় অসুবিধা হচ্ছিল, তাই আমরা একটি নতুন বাসা খুঁজে বের করি। আর আমাদের বাড়ির পাশে ইমসুলদের বাড়িটি ছিল। হঠাৎ আমাদের বাড়ির সামনে একটি পার্সেল আসে, আর তার উপরে ইমসুলের নাম লেখা ছিল। তাই আমি যখন পার্সেলটি ইমসুলকে দেওয়ার জন্য তাদের বাড়িতে যাব, তখনই দেখি ইমসুল আমাকে ডেলিভারি বয় মনে করে দৌড়ে আসছে। তখন ছিল গ্রীষ্মকাল, হঠাৎই বৃষ্টি নেমে আসে, আর সে আমার জীবনে এসেছিল হঠাৎ বৃষ্টির মতো। তারপর সে পার্সেলটি নিয়ে আমাকে ছাতাটা আর কিছু চকলেট দিয়ে যায়। পরের দিন থেকে প্রতিদিন তাকে লুকিয়ে লুকিয়ে দেখতে যেতাম তার দোকানে। একদিন তাকে দেখার জন্য তার দোকানেই ঢুকে যাই। দেখি সে ঘুমাচ্ছিল। ঘুমের ঘোরে সে পড়ে যাচ্ছিল। তারপর আমি আমার হাত মাথার কাছে রাখলে সে আবারও আমার হাতের ওপর ঘুমিয়ে পড়ে। তাকে আর জাগাচ্ছিলাম না। তারপর হঠাৎই একজন কাস্টমার তাদের দোকানের সামনে কলিং বেল বাজালে তার ঘুম ভেঙে যায়। তখন সে আমাকে দেখে কিছুই বুঝে উঠতে পারছিল না। তাই তাড়াতাড়ি করে বাবার নামের অ্যাকাউন্ট থেকে একটি মুভি ক্যাসেট ভাড়া করে নেই। আর তার কয়েকদিন পর সে আমার সুইমিং অডিটোরিয়ামে এসে আমাকে হঠাৎ জড়িয়ে ধরে। তখন এটা আমার কাছে স্বপ্নের মতোই ছিল। পরের দিন সে আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আমি এটা দেখে খুবই খুশি হয়েছিলাম, কিন্তু যখন আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে যাই তখনই বাবা আমার রুমে চলে আসে। তাই তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে গিয়ে ডিলিট বাটনে চাপ পড়ে যায়। তার পরের দিন স্কুল যাওয়ার সময় সে নিজে নিজেই বলছিল আমি নাকি ইচ্ছে করেই তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিনি, ডিলিট করে দিয়েছিলাম। এজন্য তার এত বেশি মন খারাপ ছিল যে তার স্কুলে আসার সময় ঠিকঠাকভাবে ব্যাগের চেইন পর্যন্ত লাগাতে ভুলে গিয়েছিল। এবং তার হাতে থাকা ছাতাটা দেখে বুঝেছিলাম সে ছাতাটা ফেরত দেওয়ার জন্যই এসেছে। সিওন কল্পনার কথা শেষ করলে ইমসুল বলে, তুমি আগামীকাল সুইমিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করিও না, কারণ এতে করে তোমার শোল্ডার ইনজুরি আরও গুরুতর হতে পারে। কিন্তু সিওন বলে, আমার স্বপ্ন সুইমার হওয়া, আর এই সুইমিং নিয়েই আমি কেরিয়ার বানাতে চাই। তোমাকে কথা দিচ্ছি, আমি খুব সাবধানতার সাথেই সুইমিং করব। এরপর তারা কথা বলতে বলতে বাড়িতে ফিরে যায়। ইমসুল বলে, আগামীকাল তোমার সুইমিং দেখতে যাব। এটা বলে সে তার বাড়ির ভেতরে যায়। তারপর সিওন ভাবে এতদিন তার ভালোবাসাটা একতরফা ছিল, কিন্তু আজ তার ভালোবাসাটা পূর্ণতা পেয়েছে। এটা ভেবে সে অনেক খুশি হয়ে যায়। আর সে তার আবেগ ধরে রাখতে পারে না। এজন্য সে ইমসুলের রুমের দিকে তাকিয়ে এইভাবে ফ্লাইং কিস দিতে থাকে। তার এই পাগলামি আবার তার বন্ধু হিয়ং দেখে নেয়। তখন সে হিয়ংকেও ফ্লাইং কিস দেওয়া শুরু করে। পরের দিন প্রতিযোগিতা শুরু হয়, আর সিওন প্রতিযোগিতায় জিতে যায়। আর তার কোনো ধরনের দুর্ঘটনাও ঘটে না। তারপর থেকে তারা দুজন অনেক সুন্দর সময় কাটায়, একসাথে ঘোরাঘুরি করে, আর তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়। একদিন সিওন সুইমিং প্র্যাকটিস করছিল। হঠাৎ করে তার শোল্ডারে ব্যথা অনুভব হয়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার জানায় সে আর কখনোই সুইমিং করতে পারবে না। এটা শুনে তার প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। পর ইমসুলের মনে পড়ে আজকের দিনে তাদের ঘরে আগুন লেগেছিল, আর সেই আগুন নেভাতে গিয়ে তার মায়ের হাত পুড়ে গিয়েছিল। এটা মনে পড়তে সে বাড়িতে ফোন করে, কিন্তু তার মা দোকানের কাজে ব্যস্ত ছিল, আর তার ভাই বাথরুম পরিষ্কার করছিল। এজন্য কেউই তার ফোন রিসিভ করছিল না। তখনই টাইসং বাইক নিয়ে আসে। ইমসুল তাকে বিষয়টা বলতেই টাইসং তাকে বাইকে করে বাড়িতে নিয়ে আসে। হিউনজো তাদের বাড়িতে এসেছে গ্রুপ স্টাডি করার জন্য। তখন সে দেখে ইমসুলের ভাই ওয়াশরুম পরিষ্কার করে বের হয়েছে, আর খুব নোংরা অবস্থায় আছে। সে তাকে একদমই সহ্য করতে পারে না, কারণ সে অপরিষ্কার থাকে। এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়, আর তখনই তাদের রান্নাঘরে আগুন লেগে যায়। আগুনের পরিমাণ বেশি বেড়ে যাওয়ায় আর অতিরিক্ত ধোঁয়ার গন্ধে হিউনজু অজ্ঞান হয়ে পড়ে। কোনো উপায় না পেয়ে ইমসুলের ভাই ইনগেম তাকে ছাদে নিয়ে যায়। অন্যদিকে ইমসুলকে নিয়ে টাইসং পৌঁছে যায়। তারা দেখে আগুন অনেক বেশি ছড়িয়ে পড়েছে। ইমসুল পাত্রে পানি নিয়ে আগুন নিভাচ্ছিল, কিন্তু এতেও আগুন নিয়ন্ত্রণে আসছে না। তাই টাইসং আগুন নেভানোর যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলে। অন্যদিকে হিউনজুর জ্ঞান ফিরে আসছে না জন্য ইনগেম সিপিআর দিতে গেলে সে তাকে ভুল বোঝে আর ঘুষি মেরে তার দাঁত ফেলে দেয়। আগুন নেভানোর পরে ইমসুলের মা বাড়িতে ফিরে আসে। যখন তিনি ঘরে প্রবেশ করেন, ইমসুল লক্ষ্য করে তার মায়ের হাত সম্পূর্ণ সুস্থ আছে। এর মানে ইমসুল চেষ্টা করলে ভবিষ্যতের দুর্ঘটনা পরিবর্তন করতে পারবে।
তারপর সিওন একটু সুস্থ হলে স্কুলে ইমসুলের সাথে দেখা করতে যায়। তখনই টাইসং এসে ইমসুলকে তার বাইকে করে ঘুরতে যাওয়ার অফার করে। আর ঠিক সেই সময় সে টাইম ট্রাভেল করে ভবিষ্যতে ফিরে যায়। ঠিক সেই দিনই ফিরে যায় যেদিন সিওন আত্মহত্যা করে মারা গিয়েছিল। সে নিজেকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে। সে বাহিরে এসে দেখে সিওনের বাবা ছেলে হারানোর শোকে কান্না করছে। তারপর পুলিশ সিওনের মৃত্যুর তদন্তের জন্য ইমসোলকে ডাকে, কারণ সিওনের মৃত্যুর সময় পুলিশ সিওনের টেবিলের ওপর সিওন আর ইমসোলের একটি কাপল ছবি দেখতে পেয়েছে। ছবিটা দেখার পর ইমসোল বুঝতে পারে টাইম ট্রাভেল করে অতীতে ফিরে গিয়ে সে কিছুটা হলেও ভবিষ্যৎ পরিবর্তন করতে পেরেছে। তারপর ইমসুল আবারও সেই জলাশয়ের ধারে যায় এবং সেই ঘড়িটার বাটনে ক্লিক করতে থাকে অতীতে ফিরে যাওয়ার জন্য, কিন্তু এবার আর টাইম ট্রাভেল হয় না। এরপর সে বাড়িতে ফিরে আসে। তখন সিওনের বেস্ট ফ্রেন্ড হিয়ং তাকে ফোন করে জানায় সিওন সবসময় তোমার কথাই ভাবতো, হয়তো তোমার কোনো বিষয় নিয়ে সে অনেক ডিপ্রেশনে ছিল। তখন আমাদেরকে দেখানো হয় যে অতীতে সিওন যেদিন সুস্থ হয়ে ইমসুলকে দেখতে গিয়েছিল সেদিন ইমসুল টাইম ট্রাভেল করে ভবিষ্যতে ফিরে গিয়েছে, আর অতীতে সেই টাইম লাইনের আগের ইমসুল চলে আসে, যে ইমসুল সিওনকে কখনোই চিনত না। সে শুধুমাত্র টাইসংকে পছন্দ করত। আর সেদিন যখন টাইসং তাকে বাইকে করে ঘুরতে যাওয়ার অফার করে তখন সে অনেক বেশি খুশি হয়ে রাজি হয়ে যায়, যেটা দেখে সিওন অনেক মন খারাপ করে। ভবিষ্যতে টাইম লাইনে ফিরে এসে ইমসোলকে ভুলতে না পেরে সে সুইসাইড করে। তারপর ইমসোল এইসব বিষয় বুঝতে পেরে ভাবে তাকে যে করেই হোক অতীতে ফিরে যেতে হবে। তখন সে ঘড়ির বাটনে চাপ দিতে অতীতে ফিরে আসে। ইমসোল তখন ক্যালেন্ডারে দেখে এখানে প্রায় 10 দিন কেটে গেছে, আর এই চলে যাওয়া 10 দিনে সে সিওনের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। তাই ক্ষমা চাওয়ার জন্য সিওনের কাছে ছুটে যায়, কিন্তু সিওন তাকে দেখেই রেগে চলে যায়। ইমসোল সিওনের বন্ধু হিয়ংয়ের কাছে যায়, তাকে বলে ভবিষ্যতে তোমার বন্ধুর মানসিক অবস্থা অনেক খারাপ হতে পারে, তাই তুমি সবসময় সিওনের আশেপাশে থাকবে, যাই হোক না কেন তাকে সবসময় চিয়ার আপ করবে। ভবিষ্যতে তোমাদের এই ব্র্যান্ড অনেক জনপ্রিয়তা অর্জন করবে, তাই কখনোই গান ছেড়ে দেবে না। ইমসোলের এসব কথা হিয়ংয়ের মাথার উপর দিয়ে যাচ্ছিল। অন্যদিকে ইমসোলের ভাইয়ের স্বপ্ন ছিল সে একজন অভিনেতা হবে, তাই সে একটি মুভি অডিশনে যায় এবং তাকে সেখানে একটি চরিত্র দেওয়া হয়, কিন্তু শুটিং করতে গিয়ে তার নকল দাঁত খুলে যায়, কারণ সেদিন হিয়ঞ্জুকে সিপিআর দিতে গেলে সে তাকে ঘুষি মেরে তার এই অবস্থা করে দিয়েছে। নকল দাঁতের বিষয়টা সামনে আসতেই তাকে শুটিং সেট থেকে বের করে দেওয়া হয়। তারপর একদিন ক্লাস শুরু হওয়ার আগে ইমসোল সিওনকে একটি ডিম্বাকৃতির বক্স হাতে দিয়ে বলে এটা একটি টাইম ক্যাপসুল, এখন এটিকে পুঁতে রাখতে হবে এবং আজ থেকে 15 বছর পর মানে 2023 সালের জানুয়ারির 1 তারিখে মাটি থেকে তুলবে, আর সেদিন রাত 12টার পর এটি নিয়ে তুমি আমার সাথে ব্রিজের ওপর দেখা করবে। ক্লাস শেষে ব্যায়াম অনুশীলন করতে করতে টাইসং সিওনকে বলে ইমসোলের থেকে দূরে থাকবে, কারণ ইমসোল শুধুই আমার। এদিকে হিয়ং লক্ষ্য করে তাদের ভোকালিস্টের কোনো উন্নতি হচ্ছে না, দিন দিন খুবই বাজে পারফর্ম করছে, কিন্তু কয়েকদিন পরই তাদের একটা শো করতে হবে। তাই সে সিওনকে রিকোয়েস্ট করে বলে যেহেতু সে সুইমিং ছেড়ে দিয়েছে এখন তার উচিত মিউজিকে কনসেন্ট্রেট করা। তার কথায় সিওনও রাজি হয়ে যায়। এরপর দেখা যায় সিওন খুবই ভালো পারফর্ম করে, সেখানে থাকা সবাই তার ফ্যান হয়ে যায়। এই পারফরমেন্স দেখে মিউজিক প্রডিউসার মিস্টার কিম জং সিওনকে প্রফেশনাল সিঙ্গার হওয়ার অফার করে, আর এসব ইমসুল দেখতে পায়। বাড়ি ফিরে যাওয়ার সময় সে সিওনকে বলে সে যেন কিম জংয়ের সাথে কোনো কন্ট্রাক্ট না করে, অর্থাৎ সে যদি সিওনকে রক্ষা করতে চায় তবে তাকে ভবিষ্যৎ পরিবর্তন করতেই হবে। ভবিষ্যতে তার মৃত্যুর পিছনে কিম জং জড়িত থাকতে পারে। প্রথমে যখন সে সিওনের ফ্যান ছিল, একদিন অনুষ্ঠানে সিওন বলেছিল সে একটি মেয়েকে খুবই পছন্দ করত। মেয়েটি তার সামনে একটি হলুদ ছাতা নিয়ে গ্রীষ্মের হঠাৎ বৃষ্টির মতো তার জীবনে এসেছিল। কিন্তু সে তার ভালোবাসা কখনই প্রকাশ করতে পারেনি। তারপর একদিন ইমসোল আর সিওন বাড়ি ফিরছিল, তখন টাইসং ইমসোলের বাড়ির সামনে তার জন্য অপেক্ষা করছিল। তাদের দুজনকে একসাথে দেখে সে সিওনের ওপর প্রচণ্ড রেগে যায়। এরপর ইমসোল সিদ্ধান্ত নেয় সে সিওনের কাছ থেকে দূরে থাকবে, তা না হলে ভবিষ্যতে টাইসং ও সিওনের শত্রু হয়ে যেতে পারে। অর্থাৎ যদি ভবিষ্যতে সিওনকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে বর্তমানে তাকে সিওনের থেকে দূরে থাকতে হবে। এরপর দেখা যায় ইমসোলের মায়ের একটা বড় অপারেশন হয়। দিনের বেলা ইমসুল থাকে তার মায়ের পাশে, আর রাতের বেলা থাকে তার ভাই। সেদিন ছিল 1 ডিসেম্বর, অর্থাৎ আজকের এই দিনে সে অ্যাক্সিডেন্ট করে প্যারালাইজড হয়েছিল, তাই যেভাবে হোক তাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে হবে। তারপর তার ভাই ফোন করে জানায় সে ফোনের চার্জারটি ভুল করে বাসায় রেখে এসেছে।
ইমসুল চার্জারটা নিয়ে যেন হাসপাতালে চলে আসে। তাই সে চার্জারটা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে সেই ট্যাক্সিটা দেখতে পায় এবং সেই সাইকো কিলারটা ভিতরেই ছিল। তাকে দেখতেই সে পালাতে শুরু করে। তবে এবারও তাকে কিডন্যাপ করা হয়। এর কিছুক্ষণ পর সিওন ইমসুলের বাড়ির সামনে তার ছাতাটা পড়ে থাকতে দেখতে পায়। তার মনে পড়ে ইমসুল তাকে বলেছিল ডিসেম্বরের 1 তারিখ তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আর আজকেই সেই দিন। তাই সে দৌড়ে চলে যায় পুলিশ স্টেশনে। পুলিশকে ইনফর্ম করে সে নিজেই বেরিয়ে পড়ে ইমসুলকে খুঁজতে। ওইদিকে ইমসুল আগের মতো আবারও দড়ি কেটে সেখান থেকে পালিয়ে যায়, আর সেই সাইকো কিলারটা তার পিছু করছিল। ইমসুল সেই ব্রিজটার কাছে এসে ভাবে যদি সে এবারও ওই ব্রিজের ওইদিকে যায় তবে আবারও তার একই পরিণতি হবে। তাই সে এবার অন্য পথে যায়। দেখা যায় সেদিকেই সিওন তাকে খুঁজছিল। সে ইমসুলকে দেখতেই তাকে বাঁচানোর জন্য দৌড়ে ছুটে আসে। ইমসুল ক্লান্ত হয়ে রাস্তায় পড়ে যায় আর ভাবতে থাকে সে হয়তো এবারও তার ভাগ্যকে বদলাতে পারবে না। কিন্তু গাড়িটা ব্রেক করে থেমে যায়, অর্থাৎ এটা অন্য একটি গাড়ি ছিল। তার পেছনের গাড়িটি ছিল সেই সাইকো কিলারের। তাই এবার ইমসুল বেঁচে যায়। তখনই সে আবারও টাইম ট্রাভেল করে। চারপাশের পরিবেশ দেখে এবং সে তার ড্রেস দেখে বুঝতে পারে সে এবার 600 বছর অতীতে চলে এসেছে, আর সে হচ্ছে সেই সময় রাজার অগণিত দাসীর মধ্যে একজন দাসী। এই দেখে সে চিৎকার করে ওঠে। তবে কিছুক্ষণ পর জানতে পারে যে সে একটা শুটিং স্পটে আছে, আর সালটা হচ্ছে 2023। এই দেখে সে খুশিতে কান্না করে দেয়। তারপর সে তার একজন সহকর্মীর কাছ থেকে জানতে পারে যে এই মুভি শুটিংয়ের জন্য অনেক লোক প্রয়োজন, তাই এখানে অফিসের সব লোকজনকে আনা হয়েছে। আসলে তারা অভিনেতা নয়, তাদের ভুল হতেই পারে, এই বলে তাকে সান্ত্বনা দেয়। কিন্তু ইমসল তাকে চিনতে পারছিল না। তখন তার মনে পড়ে এই লোকটাই সেই লোক, সে যে কোম্পানিতে ভিডিও এডিটরে জবের জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিল, অর্থাৎ বর্তমানে সেই কোম্পানির একজন সেই এমপ্লয়ি। এরপর সে মোবাইল ফোন চেক করে দেখে আজ 1 জানুয়ারি 2023। আজকের এই দিনে সে সিওনকে ব্রিজের ওপর দেখা করার কথা বলেছিল। তারপর সে ইন্টারনেটে সার্চ করে জানতে পারে সিওন এখনও বেঁচে আছে এবং বর্তমানে সে এক্লিপস ব্যান্ডের একজন ভোকালিস্ট। এটা দেখে সে খুব খুশি হয়। তারপর সে ব্রিজের ওপর চলে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তারপর সে সেই গাছের ওইখানে চলে আসে যেখানে তারা ওই টাইম ক্যাপসুলটা পুঁতে রেখেছিল, কিন্তু সে সেটাকে দেখতে পায় না, আর গাছটিও সেখানে নেই। এরপর সে বাড়িতে চলে আসে। এবার তার ঘরের দেয়ালে সিওনের কোনো পোস্টার লাগানো ছিল না, অর্থাৎ সে এবার নিজের কেরিয়ারে ফোকাস করেছে। তবে সে টাইম ট্রাভেল ঘড়িটা কোথাও খুঁজে পায় না। সে বলে এখন আর ঘড়িটার প্রয়োজন নেই, কারণ সব কিছু একদম পারফেক্ট আছে। পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে তার নানু তার মুখে লিপস্টিক লাগিয়ে বসে আছে। সে তাকে খুশিতে জড়িয়ে ধরে। এখন তার আলমারিতে অনেক জুতো ছিল, যা দেখে সে আরও খুশি হয়, কারণ যখন সে প্যারালাইজড ছিল তখন সে জুতোর নাম শুনলে অনেক রেগে যেত। এরপর সে অফিসে চলে আসে। এবার সে নিজের পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে নিজের অফিস রুমে চলে যায়। তারপর তার বস তাকে জানায় তাদের নেক্সট মুভির জন্য সিওনকে বাছাই করা হয়েছে। সিওনকে রাজি করানোর দায়িত্ব দেওয়া হয় ইমসোলের ওপর। তাই ইমসোল হোটেল রাউন্ডে চলে আসে। তখনই হিঞ্জো তাকে ফোন করে তাড়াতাড়ি হাসপাতালে আসতে বলে, কারণ কিছুক্ষণের মধ্যেই তার ডেলিভারি হবে। এই শুনে ইমসোল জলদি বেরিয়ে পড়ে, আর অ্যাক্সিডেন্টালি সিওনকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। তারা কেউ কাউকে দেখতে পায় না। সিওনের সহকারী তাকে বলে কাউকে এভাবে ফেলে দিয়ে যাওয়া উচিত নয়। এই শুনে ইমসোল তার কার্ড দিয়ে বলে সে এসে ক্ষতিপূরণ দিয়ে দেবে, কিন্তু এখন তাকে হাসপাতালে যেতেই হবে, এই বলে সে চলে যায়। হসপিটালে আসতেই হিউনজু তাকে বলে আমি মরতে চলেছি, আর ইনগেম এখনও আসেনি। তার কথা ইমসোল কিছুই বুঝতে পারছিল না। তখনই তার ভাই ইনগেম সেখানে চলে আসে। এর মানে তার ভাই তার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছে। এটা দেখে ইমসোল তার ভাইকে মারতে শুরু করে আর বলে তুমি আমার বান্ধবীকে পটানোর সাহস কোথায় পেলে। তবে সে আরও বেশি অবাক হয় যখন সে দেখে ইনগেমের 5 বছরের আরেকটা বাচ্চা আছে। তারপর ইমসোলের কলিগ তাকে জানায় সে আজকে যাকে ধাক্কা দিয়েছে সে আসলে সিওন ছিল, এবং তাদের বস বলেছে তাকে সিওনের কাছে ক্ষমা চাইতে হবে। এদিন ছিল এক্লিপস ব্যান্ডের প্রথম কনসার্ট, তাই ইমসোল সেই কনসার্টে চলে আসে ক্ষমা চাইতে। সে সিওনের অ্যাসিস্ট্যান্টের কাছে সিওনের জন্য কিছু ফুল এবং তার কার্ড পাঠায়। তারপর বাইরে থেকে সিওনের গান শুনতে থাকে, যে গানটা সে তাকে নিয়েই লিখেছিল। সেদিনও কনসার্ট শেষে তুষারপাত হয়। এরপর ধাক্কা লেগে তার ফোনটা নিচে পড়ে যায়। সে ভাবে সব কিছু আগের মতোই হচ্ছে, হয়তো এবারও সিওনকে বাঁচাতে পারবে না। এরপর সে ব্রিজের ওপর চলে আসে।
ওদিকে কনসার্ট শেষে সিওন দেখতে পায় ইমসোলের পাঠানো ফুলের তোড়া এবং কার্ড। অন্যদিকে ইমসোল সিওনের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ তার ফোনে একটি কল আসে। কণ্ঠস্বর শুনে বুঝতে পারে সিওন তাকে ফোন করেছে, আর পিছনে ঘুরতেই সে দেখে সিওন দাঁড়িয়ে আছে। সিওন বলে, এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার তো এখানে আসার কথাই ছিল না। নিশ্চয়ই তোমার গাড়িতে প্রবলেম হয়েছে। ইমসোল বলে, তোমার জন্য অপেক্ষা করছিলাম, ভেবেছিলাম তুমি আজ আসবে তাই। তখন সিওনের সহকারী এসে জানায় তাকে একটা পার্টিতে যেতে হবে, সবাই তার জন্য অপেক্ষা করছে। তখন ইমসোল ভাবে সিওনকে যেতে দিলে হয়তো তার বিপদ হতে পারে, তাই কোনোভাবেই তাকে একা ছাড়া যাবে না। এজন্য সে তাকে নিয়ে চলে যায়। এরপর তারা সিওনের হোটেলে চলে আসে। তখন হিয়ং ড্রিঙ্কস করে তার রুমে চলে আসে। সে ইমসোলকে দেখে ভাবে সে হয়তো ইমসোলকে ভুল দেখেছে। সে তখন সিওনকে বলে, তোমার মুখে সবসময় ইমসোলের কথা শুনতে শুনতে এখন আমার কল্পনাতেও সে আসা শুরু করেছে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় প্রায় 10 বছর আগে ইমসোলদের বাড়িটা বিক্রি করে দেওয়া হয়। তখন থেকে সে প্রায় প্রতিদিন রাতে তাদের বাড়ির গেটের সামনে এসে বসে থাকতো। এর কয়েক বছর পর তারা যখন ফেমাস হয়ে যায় তখনও সে ইমসোলদের বাড়ির সামনে এসে পড়ে থাকতো। আর বরাবরের মতো হিয়ং প্রেমে পাগল সিওনকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেত। এরপর গল্প বর্তমানে চলে আসে। সিওন তাকে বাড়িতে এগিয়ে দিতে আসে। ইমসোল তাকে বলে, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত, এছাড়া আর কোনো উপায় ছিল না, তোমার ভালোর জন্য এইসব করতে হয়েছে। এই বলে সে রুমে চলে যায়। সিওন তার পিছু করে আর তার রুমে চলে যায় এবং তাকে প্রপোজ করে, এবং তাদের মধ্যে কিছু রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। একদিন ইমসোল সিওনের সাথে দেখা করে বাড়িতে ফেরার সময় একটি মেয়ে তার গাড়িতে অ্যাক্সিডেন্ট করে। ইমসোল তার কাছে গেলে সে কিছু না বলে দৌড়ে পালাতে থাকে। তখন পুলিশ এসে বলে এই মেয়েটা সবসময় সিওনকে ফলো করে থাকে। এটা শুনে ইমসোল তাকে তাড়া করে ধরে ফেলে এবং তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে আসে। তখন সে খেতে খেতে জানায় তার বয়স মাত্র 14 বছর। সে সিওনের শুধুমাত্র একজন বিগ ফ্যান, এছাড়া তার কোনো আর উদ্দেশ্য নেই। অন্যদিকে দেখা যায় সিওনকে কেউ ফোন করে তার রুম নাম্বার জানতে চাচ্ছে, আর কিছুক্ষণ পরেই তার রুমের কলিং বেলটাও বেজে ওঠে। এদিকে ইমসোল টিভিতে দেখতে পায় সেই সাইকো কিলারটাকে, যে কিনা 15 বছর আগে তাকে মারতে চেয়েছিল। এই লোকটি 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত মার্ডার কেসে 15 বছর জেলে আটকে ছিল। কয়েকদিন আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে, আর কিছুক্ষণ আগে সে জনপ্রিয় সিঙ্গার এবং অ্যাক্টর সিওনকে মার্ডার করার চেষ্টা করেছে। মারাত্মক আহত অবস্থায় সিওনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এটা দেখে ইমসোল অনেক ভেঙে পড়ে। সেভাবে এত চেষ্টার পরেও সে হয়তো সিওনকে বাঁচাতে পারল না। পুলিশ জানায় সাইকো কিলারটি হোটেলের মাস্টার চাবি চুরি করে সিওনের রুমে ঢুকে তার উপর হামলা শুরু করে। সেই কিলারটি তাকে অজ্ঞান করার চেষ্টা করে, কিন্তু তাতে সে ব্যর্থ হলে একটি ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। ইমসোল দৌড়ে হাসপাতালে ছুটে যায়। অপারেশন থিয়েটারের সামনে তার বাবাকে কাঁদতে দেখে সে মনে মনে ভাবে তাকে যে করেই হোক আবারও টাইম ট্রাভেল করে অতীতে ফিরে যেতে হবে, আর সিওনকে বাঁচাতেই হবে। সে সিওনের হোটেল রুমে গিয়ে সিওনের ঘড়িটা খুঁজতে শুরু করে। সেখানে হিয়ং চলে আসে। সে তাকে বলে সিওনের ঘড়িটা কোথায়, যেটা সে সবসময় পরে থাকতো। হিয়ং তাকে বলে এই সময়ে সে তুমি ঘড়িটা দিয়ে করবেটা কি? সে বলে এই সময় বুঝিয়ে ব্যাখ্যা করার মতো সময় আমার হাতে নেই, তুমি জেনে থাকলে তাড়াতাড়ি আমাকে বলো। তখন হিয়ং বলে অনেক বছর আগে সিওন সেই ঘড়িটা হারিয়ে ফেলেছিল। অনেক খোঁজাখুঁজি করার পরও সে ঘড়িটা খুঁজে পায়নি। এটা শুনে সে আরও হতাশ হয়ে যায়। বাসায় ফিরে ইমসোল নিউজে দেখে সেই সাইকো কিলারটি অনেক বছর আগেই প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এরপর ইমসোল গোয়েন্দা পুলিশের কাছে গেলে তিনি তাকে সিওনের কেসের একটি রিপোর্ট দেন। সেখানে সিওনের জবানবন্দি লেখা ছিল। সে বলেছে 2009 সালের 10ই মে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফেরার পথে সে রাস্তার এক পাশে তার ক্লাসমেট ইমসোলের চিৎকার শুনে তাকে বাঁচানোর জন্য দৌড়ে যায়। তাকে দেখার পর ইমসোল সেখানেই সেন্সলেস হয়ে পড়ে। তখন কাউকে পালিয়ে যেতে দেখে সে তাকে ফলো করতে থাকে, আর তার সাথে হাতাহাতির এক পর্যায়ে লোকটি তার গলা চেপে ধরলে হাতের কাছে থাকা ইট দিয়ে সিওন তার মুখে আঘাত করে। ইমসোল এটা দেখে বুঝতে পারে সিওন সেদিন তাকে বাঁচাতে গিয়ে আজ সে মৃত্যুর মুখে। বাসায় ফিরে সে পুলিশকে ফোন করে জিজ্ঞেস করে ঘটনাস্থল থেকে যে জিনিসগুলো পাওয়া গেছে সেই জিনিসগুলো এখন কোথায় আছে। পুলিশ তাকে জানায় যেসব জিনিস ওখানে পাওয়া গিয়েছিল তার পরবর্তীতে ইমসোলকেই দেওয়া হয়েছিল। এটা শুনে তার পুরো রুমেই সিওনের ঘড়িটা খুঁজতে শুরু করে।
তখন সেখানে ইমসোলের মা আর তার নানু চলে এলে ইমসোল সিওনের ঘড়িটা তার নানুর হাতে দেখতে পায়। তার নানু তাকে ঘড়িটা দিয়ে বলে, এটা আমি অনেক যত্নে রেখে দিয়েছিলাম। ঘড়িটা পেয়ে ইমসোল একটু স্বস্তি ফিরে পায়। হাসপাতালে এসে সে দূর থেকে সিওনকে দেখে বলে, আমার জন্যই তোমার আজকে এই অবস্থা, তাই যে করেই হোক আমি তোমাকে বাঁচাবো। তারপর 12টা বাজার সাথে সাথে ইমসোল ঘড়িতে ক্লিক করলে সে টাইম ট্রাভেল করে 2009 সালে ফিরে আসে। চোখ খুলতেই সে নিজেকে একটা স্ট্যাচুর ওপর দেখতে পায়। পাশে থাকা বিলবোর্ডে দেখে এখন 2009 সাল চলছে। এরপর সেখান থেকে নামতে গিয়ে পা স্লিপ করে পড়ে যায়। সেই অবস্থায় সে ভাবতে থাকে, তবে কি আমি সিওনকে বাঁচানোর আগেই মরে যাব? কিন্তু যে করেই হোক আমাকে সিওনকে তো বাঁচাতেই হবে। কি একটা অবস্থা! তাকে এভাবে পড়ে যেতে দেখে তার বন্ধুরা বাঁচানোর জন্য এগিয়ে আসে, কিন্তু তার আগেই সিওন এসে তাকে বাঁচিয়ে নেয়। সিওনকে দেখেই ইমসোল দৌড়ে পালিয়ে যায়। তারপর সে ভাবে মে মাসের 10 তারিখের আগেই সাইকো কিলারটিকে ধরতে হবে, তাহলে সে সিওনকে বাঁচাতে পারবে। তারপর সে গোয়েন্দা পুলিশকে জানায় 1 সেপ্টেম্বরে তার বাড়ির সামনে থেকে সে কিডন্যাপ হয়েছিল। পুলিশ তাকে এতদিন পর কমপ্লেন করার কারণ জিজ্ঞেস করে। সে জানায়, ওই দিন কিডন্যাপ হওয়ার পর আমি মেন্টালি অনেক ডিপ্রেস ছিলাম, আর এই সাইকো কিলারটি আমার পরিচিত। এটা বলে সাইকো কিলারটির গাড়ির চাবি পুলিশকে দেয়। অন্যদিকে সিওন ইমসোলের ব্যাপারেই ভাবছিল। তখন হিয়ং আসলে সে তাকে বলে, আজ ইমসোল আমাকে দেখে পালিয়ে গিয়েছিল। হিয়ং বলে, সে তোমার ওপর বিরক্ত হয়ে গেছে, তাই তোমাকে দেখে পালিয়ে গিয়েছে। কিন্তু সিওন তাকে বলে, আজ আমি তার চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পেয়েছি। হিয়ং বলে, যে মেয়ে তোমাকে পাত্তাই দেয় না, তুমি তার জন্য একই ভার্সিটিতে ভর্তি হয়েছ, তোমার কি কোনো আত্মসম্মান নেই নাকি? তবে সিওন তার কথায় পাত্তা দেয় না। তখন হিয়ং টেবিলের ওপর সিওনের লেখা গানটি দেখতে পায়, যেটি সে ইমসোলকে নিয়েই লিখেছিল। হিয়ং তাকে বলে, তুমি এভাবে ইমসোলের পিছনে টাইম ওয়েস্ট না করে আমাদের ব্যান্ডে যোগ দাও, তাহলে তোমার কাজে দেবে। কিন্তু সে তার কথার পাত্তা না দিয়ে বাসায় চলে যায়। অন্যদিকে ইমসোল বাড়ি ফেরার পথে সে সিওনকে বাসায় ঢুকতে দেখে। তারপর তার রুমে গিয়ে সিদ্ধান্ত নেয়, যে করেই হোক 10ই মে ওই কিলারের সাথে দেখা হতে দেওয়া যাবে না, তাই আমাকে নিজেকে প্রোটেক্ট করতেই হবে। সিওনের বাবা সিওনকে বলে, অনেক সুইমার আছে যারা বিদেশে ট্রিটমেন্ট নিয়ে এসে আবারও সুইমিংয়ে যুক্ত হয়েছে, তুমিও চাইলে তোমার ইনজুরি ট্রিটমেন্ট করাতে পারো। কিন্তু সিওন বলে, আমি তোমাকে এই বিষয়ে পরে জানাবো। এটা শুনে তিনি মন খারাপ করে তার রুমে চলে যায়। তারপর হিয়ঞ্জু ইমসোলের বাড়িতে আসে আর তাকে ঘুম থেকে ওঠায়। ইমসোল তাকে জাগানোর কারণ জানতে চাইলে সে বলে, আজকে আমাদের কলেজ থেকে সবাই একটা ট্রিপে যাবে। এরপর তারা সবাই মিলে ট্রিপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ইমসোল সিওনকে দেখে ভাবে, কেন তারা একই বগিতে আছে? এর মানে হচ্ছে ইমসোল চায় সিওন যেন তার থেকে দূরে দূরে থাকে, যাতে করে সে সিওনের মৃত্যুর কারণ না হতে পারে। তখন একজন স্টুডেন্ট উঠে সবাইকে বলে, আমাদের কলেজে একটা পৌরাণিক কাহিনী আছে, যারা এই ট্রিপে প্রথম কিস করে তারা নাকি সারা জীবনের জন্য কাপল হয়ে যায়। কিন্তু তার এই কথা সিওন সহ আরও কয়েকজন স্টুডেন্ট বিশ্বাস করে না। ট্রিপের স্থানে পৌঁছালে ইমসোল শুনতে পারে তাদের সবাইকে একই রুমে থাকতে হবে। এটা শুনে তার অনেক রাগ হয়, কারণ সে সিওনের থেকে দূরে দূরে থাকতে চায়। তখন সিওন ইমসোলকে দেখে তার কাছে আসতে গেলে ইমসোলের ভাই ইনগেম বলে, ট্রেনে আসার সময় ভার্সিটির পৌরাণিক কাহিনী শুনোনি? যদি শুনে থাকো তাহলে আমার বোনের থেকে দূরে থাকবে, তার সাথে কিছু করার চেষ্টা করবে না। সবাই যখন পার্টিতে ব্যস্ত, ইমসোল রুমে গিয়ে তার ব্যাগ নিয়ে পালাতে গেলে তখনই কিছু স্টুডেন্ট রুমে চলে আসতে শুরু করে। উপায় না পেয়ে সে ঘুমের ভান করে শুয়ে থাকে। তারপর সবাই মিলে একটা গেমের আয়োজন করে। সেই গেমের ফাঁকে সে পালাতে গেলে আবারও সে ধরা পড়ে, তাই বাধ্য হয়ে তাকে গেমে অংশগ্রহণ করতে হয়। গেমের নিয়ম ছিল যে হারবে তাকে ডান্স করতে হবে, কিন্তু গেমের শেষে দেখা যায় ইমসোলই হেরে যায়, তাই তাকে গেমের নিয়ম অনুযায়ী নাচতে হয়। সে সিওনকে সেখানে দেখতে না পেয়ে উল্টাপাল্টা নাচতে শুরু করে। হঠাৎ করে সে দেখে তার এই উল্টাপাল্টা নাচ সিওনও দেখছে, এজন্য সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়।